এটা এক ছোট্ট গ্রাম শীতলপুরের গল্প, যেখানে বিরজু তার বাবা হীরালালের সঙ্গে থাকত। বিরজুর মা তাকে জন্ম দেওয়ার সময়েই মারা যান। ছোটবেলা থেকেই বিরজুর যত্ন নিয়েছিলেন তার বাবা হীরালাল। সময়ের সাথে সাথে এখন হীরালাল বয়স্ক হয়ে উঠেছিলেন। একদিন এরকমই একটি ঘটনা। বাবা, উঠো বাবা, তোমার তো ভীষণ সর্দি হয়েছে। দাঁড়াও বাবা, আমি বৈদ্যজিকে ডেকে আনি। এ কথা বলেই বিরজু গ্রামের বৈদ্যকে ডাকতে চলে গেল। বৈদ্যের হীরালালকে পরীক্ষা করা। দেখো বিরজু, তোমার বাবার বয়স তো অনেক হয়েছে, এখন ওনার বাচ্চা বেশ কঠিন হবে। যতদিন ও আছেন পাশে থেকো। না বৈদ্যজি, আমি আমার বাবাকে কিছুতেই মরতে দেব না। আমি যেভাবেই হোক ওনাকে ভালো করে তুলব। দেখো বিরজু, আমি যা বলার বলেছি, এখন সবই ভগবানের হাতে। আপাতত কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, তুমি ওনার যত্ন নিও। এ কথা বলে বৈদ্য কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। ছাড়ো বিরজু, বৈদ্যজির কথাকে বেশি মনে করো না। ওনার তো ছোট্ট অসুখকেও বড় করে বলার অভ্যেস আছে। হীরালাল যদিও বিরজুকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু তিনি নিজেও জানতেন বৈদ্য যা বলেছেন তা একেবারেই সত্যি। আর মনে মনে বিরজুও সেটা বুঝেছিল। তবে তখন কিছু না বলে বাবাকে ওষুধ খাইয়ে বিরজু জ্বালানি কাঠ কাটতে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই সে দেখল কুটুব আসছে। কুটুবই ছিল বিরজুর একমাত্র বন্ধু। তারা দুজনেই মিলে জঙ্গলে কাঠ কাটতে যেত। কুটুব, বাবার অবস্থা খুব খারাপ। বৈদ্যজি বলেছেন বাবার বাঁচা খুবই কঠিন। আমাকে যেভাবেই হোক বেশি বেশি কাঠ কেটে টাকা জোগাড় করতে হবে, আর বাবার চিকিৎসা করাতে হবে। চল বিরজু, আপাতত কিছুদিনের জন্য আমার কাঠও তুই নিয়ে যা আর বাবার চিকিৎসা কর। তুই চিন্তা করিস না, উনার কিছুই হবে না। কিন্তু যদি আমরা শুধু জঙ্গলের বাইরে থেকে কাঠ কাটি তবে তেমন বেশি কাঠ পাব না। আমাদের জঙ্গলের গভীরে যেতে হবে। চল ঠিক আছে, তবে আমরা জঙ্গলের গভীর থেকেই কাঠ কাটব। কিছুটা দূর হাঁটার পর তাদের কিছু গাছ চোখে পড়ল, আর দুজনেই সেখানে কাঠ কাটতে শুরু করল। ধীরে ধীরে দুপুর হয়ে গেল। চল কুটুব, এখন খাওয়া যাক। হ্যাঁ ভাই, আজ তো কাজ করে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তবে আজ অনেক কাঠ জড়ো হয়েছে, আর সন্ধ্যা পর্যন্ত তো আরও কাটবি। সত্যি, আমরা এখন থেকে রোজ এখানেই আসব। এখানে প্রচুর কাঠ আছে। চল ওই গাছটার নিচে বসে খাই। কিন্তু ভাই, ওই গাছটা কত বড়! এত বড় গাছ আমি জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, আমাকেও বেশ অদ্ভুত লাগছে। চল একটু গিয়ে দেখি। এ কথা বলে তারা যখন গাছটার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ এক বাবা সেখানে এসে হাজির হলেন। কোথায় যাচ্ছ তোমরা দুজন? জানো না এই গাছটার কাছে আসা কতটা বিপজ্জনক? আজ অবধি যে কেউ এই গাছটার ভেতরে ঢুকেছে সে আর কোনোদিন ফিরে আসেনি। কি সব বলছেন বাবা? মানুষ আবার একটা গাছের ভেতরে কিভাবে যাবে? আর যদি এমন হয় তবে আমরা অবশ্যই এর ভেতরে যাব। হয়তো আমাদের উপকারে আসতে পারে এর ভেতরে কিছু একটা। যদি আমার কথা না মানতে চাও তবে যাও, কিন্তু মনে রেখো যদি ফিরতে না পারো তবে তাতে আমার কোনো দোষ থাকবে না। হ্যাঁ, তবে যদি বেঁচে ফিরতে পারো তবে তোমাদের জীবন অবশ্যই বদলে যেতে পারে। আমি শুনেছি এর ভেতরে এক সম্পূর্ণ নতুন দুনিয়া আছে। হয়তো সেখানে তোমরা কোনো কাজে লাগার জিনিস পেতে পারো। বাবার কথা শুনে বিরজু আর কুটুবের মনে হলো একবার ভেতরে যেতেই হবে। বিরজুরও মনে হচ্ছিল হয়তো ভেতরে তার বাবার চিকিৎসার কোনো উপায় পাওয়া যাবে। তাই সেও রাজি হলো। দুজনেই বাবার কাছ থেকে ভেতরে ঢোকার অনুমতি চাইল। বাবা, আপনি আমাদের ভেতরে যাওয়ার পথ দেখান। আমরা ভেতরে অবশ্যই যাব। হয়তো সেখানে আমাদের কাজের মতো কিছু একটা মিলবে। ঠিক আছে, তবে তোমরা এটা মনে রাখবে যে ওখানে তোমাদের সর্বদা ভালো মানুষের মতোই থাকতে হবে। কখনো মনেই কোনো খারাপ ভাবনা ঘেঁষতে দিও না, আর সবাইকে সাহায্য করতে হবে। এই কথা বলেই বাবা কোনো একটি মন্ত্র বগল বগল করে বললেন, আর গাছের ভেতরে ঢোকার একটি পথ খুলে গেল। দুইজনেই ওই ভেতরে ঢুকে পড়ল। কত আত্মবিশ্বাসী এই দুইজন!
নিশ্চয়ই ওরা সেখান থেকে বেরিয়ে আসবে ও আমাকে মুক্তি দেবে, সঙ্গে করে আমাকে ও নিয়ে যাবে। এই কথা বলেই বাবা হঠাৎ লুপ্ত হয়ে গেলেন। আমরা কি জায়গায় এসে পড়লাম? কুতুব ও বীরজু যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে চারদিকে ঝুলি পড়া মাটি আর কিছু কাচের মতো মাটির ঘর। গ্রামটা দেখে মনে হচ্ছিল এখানে কখনো বৃষ্টি হয়নি। দুই বন্ধু একটু এগোয়ে একটুখানি দূরে থাকা এক বাড়ির কাছে গেলে তারা সেখানে এক মধ্যবয়সী লোককে দেখতে পেল। বাবা, আপনার গ্রামে মানুষ কোথায়, আর এখানে এত শুকনো কেন? তোমরা কি গ্রামে নতুন এসেছো? হ্যাঁ বাবা, আমরা গাছের ভেতর দিয়ে এখানে এসেছি। আমি এই রাজ্যের এক সময়কার রাজা। আমার নাম হরিশ সিংহ। আমি হরিশপুর রাজ্যের রাজা ছিলাম, কিন্তু আমার এক মন্ত্রী আমাকে প্রতারণা করে আমার সিংহারাজ্য ছিনিয়ে নেয়ার পর থেকে এই সবুজশ্যাম রাজ্যের শোকের মতো খরা নেমে এসেছে। মহারাজ, ক্ষমা করবেন, আমি সরাসরি এমনভাবে প্রশ্ন করলাম। চিন্তা করিস না, এখন তো আমি আর রাজা নই। কিন্তু ভালো হলো তোমরা আমার বাড়িরই ভেতরে ঢুকলে, না হলে অন্যরা তোমাদের টাকা পয়সার লোভে ওই বিশ্বাসঘাতক মন্ত্রীর কাছে নিয়ে যেত আর হয়তো মৃত্যু পর্যন্ত দিত। মহারাজ, কি কোনো উপায় নেই যেটা দিয়ে আপনি আবার আপনার রাজ্যকে ফিরে পাবেন? হ্যাঁ, সম্ভব তো আছে, কিন্তু খুবই কঠিন। এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আমাদের রাজ্যেরই মধ্যে এক জঙ্গল আছে, সেখানে সবকিছু একেবারে সবুজ শোভায় ভরা। এটা সম্ভবত একটি জাদু ঈশ্বরী ঘোড়ার কারণে। যদি সে আমাদের সহায়তায় রাজি হয়, আমরা আবার আমাদের রাজ্যকে ফিরে পেতে পারবো। কিন্তু তাকে রাজি করানো সহজ নয়। কিছু না মহারাজ, আমি ওই জায়গায় একবার যাব এবং সেই জাদু ঘোড়াটাকে নিজের সাথে আসার জন্য রাজি করে আনব। না, থাকতে দাও। তোমাদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা এখান থেকে চলে যাও। আচ্ছা, তোমরা এখানে এসেছি বা কেন? জি মহারাজ, আমি আমার বাবার চিকিৎসার সন্ধানে এখানে এসেছি। বাইরে এক বাবা ছিলেন, তিনি বলেছিলেন যদি ভাগ্য ভালো থাকে তবে আমার কাজে লাগার কিছু একটা অবশ্যই পাব। আচ্ছা, তোমার বাবার কি হয়েছে? তারপর আজ পর্যন্ত বীরজুর সঙ্গে যা কিছু ঘটেছিল সবই সে মহারাজকে বলল। কুতুবও নিজের দারিদ্র্যের কথা আর ছোটবেলাতেই বাবার মৃত্যু হওয়ার কথা জানাল। তাদের এত কষ্টের জীবন শুনে মহারাজের ভীষণ কষ্ট হল। দেখো বীরজু, আমার প্রাসাদে এক ভীষণ কৃতী বৈদ্য আছেন, যিনি যে কোনো অসুখ সারাতে পারেন। কিন্তু এখন সবকিছুই মন্ত্রীর অধীনে, আর কেউই তার বিরুদ্ধে কিছু করতে পারে না। যদি আমার রাজ্য আমার হাতে থাকতো তবে আমি তোমার নিশ্চয় সাহায্য করতাম আর তোমাকে ধন দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছুই নেই। হরিশ সিংহের কথা শুনে বীরজুর বাবাকে সুস্থ করার একটা উপায় চোখে পড়ল, আর সেই উচ্ছ্বাসে সে মহারাজকে বলল। মহারাজ, আমি এখন যে কোনোভাবে আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেব। শুধু আপনি আমায় এতটুকু সাহায্য করুন যাতে আমি বাবাকে সুস্থ করতে পারি। এই কথা বলে তারা দেরি না করে সেই জাদু ঘোড়ার সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর এমনি হাঁটার পর বীরজু, আমরা মহারাজকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল তো করিনি তো? না কুতুব, আমরা অবশ্যই মহারাজকে সাহায্য করব আর সেই জাদু ঘোড়াকে খুঁজে বের করব। আর মহারাজ তো প্রতিশ্রুতি দিয়েছেনই যে তিনি একবার তার রাজ্য ফিরে পেলে আমাদেরও সাহায্য করবেন। হ্যাঁ ভাই, তুই একেবারেই ঠিক বলেছিস, কিন্তু আর হাঁটা যাচ্ছে না। আমি ভীষণ ক্লান্ত, চল একটু বিশ্রাম নিই। হ্যাঁ কুতুব, আমিও ক্লান্ত হয়ে গেছি। চল ওই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নিই। এই কথা বলে তারা একটি গাছের নিচে গিয়ে বসল। বসতে বসতে কখন যে তাদের ঘুম ধরে গেল তারা বুঝতেই পারল না। এটা কোথায় এলাম আমরা? হ্যাঁ বীরজু, এটা তো একেবারে অন্যরকম জায়গা। এখানে চারিদিকে এত সবুজাব কেমন করে হলো? অথচ আমরা যেই গাছটার নিচে বসেছিলাম সেটা তো প্রায় শুকনো ছিল। মনে হচ্ছে আমরা সেই জাদু ঘোড়ার এলাকায় এসেছি, না হলে এখানে এত সবুজাব হতো না। ঠিক তখনই দুজন যখন কথা বলছিল তখন তারা দেখল তাদেরই বয়সী এক যুবক তাদের দিকে এগিয়ে আসছে। সে বীরজু ও কুতুবের কাছে এসে বলল, কে তোমরা দুজন? এখানে কি করছো? জি, আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি, আর আমরা মহারাজ হরিশ সিংহকে সাহায্য করতে এসেছি।
কিসের সাহায্য? লোকটা জিজ্ঞাসা করায় বীরজু তাকে সবকিছু বলল যা মহারাজ হরিশ সিংহ বলেছিলেন। সব শুনে লোকটা বীরজুকে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মহারাজ হরিশ সিংহকে তার মন্ত্রী প্রতারণা করে রাজ্য থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু তুমি কি ভেবেছ মহারাজ নিজে কেন এখানে এসে সেই ঘোড়াটাকে নিতে চাননি? লোকটার কথা শুনে বীরজু ও কুতুব দুজনেই গভীর চিন্তায় পড়ে গেল। বেশি ভেবো না, আমি বলছি কেন। যে জাদু ঘোড়ার কথা শুনে তোমরা এসেছ, সে আসলে এক জাদুকর। সে ছিল মহারাজ হরিশ সিংহের প্রিয় বন্ধু। কিন্তু মন্ত্রীর ষড়যন্ত্রে তারা দুজন আলাদা হয়ে যায়। মন্ত্রী জানত যদি এই দুই বন্ধু একসঙ্গে থাকে তবে সিংহাসন পাওয়া তার পক্ষে অসম্ভব হবে। তাই সে প্রথমেই দুই বন্ধুর মধ্যে মনঃসাক্ষী সৃষ্টি করে। শেষে তারা ঝগড়া করে ফেলে। আর সেই সময় মহারাজ নিজের প্রাণের থেকেও প্রিয় বন্ধুকে রাজ্য থেকে দূরে থাকার আদেশ দেন। লোকটার কথা শুনে বীরজু ও কুতুব বুঝতে পারল আসলে মহারাজ হরিশ সিংহ কেন নিজে এখানে আসেননি। কারণ ভুলটা তো শেষমেশ মহারাজেরই ছিল। তবে আপনি কে? আর আপনি এত কিছু জানলেনই বা কিভাবে মহারাজ আর সেই জাদু ঘোড়া সম্পর্কে? ওটা পরে বুঝে যাবে। আপাতত সামনে এগিয়ে যাও, সেখানে একটা গুহা দেখতে পাবে। ভেতরে গেলে সেই জাদুকরকে পেয়ে যাবে। লোকটার কথা শুনে বীরজু ও কুতুব আর কিছু না বলে সেদিকেই এগিয়ে গেল। কিছু দূর হাঁটার পর তারা দেখল এক সাদা ঘোড়া সবুজ ঘাস খাচ্ছে। প্রণাম, মহারাজ হরিশ সিংহের প্রিয় বন্ধু। বীরজুর মুখে মহারাজ হরিশ সিংহের নাম শুনতেই যে ঘোড়াটা তখন নিজের ঘাস খাচ্ছিল হঠাৎ এক মানুষে রূপান্তরিত হয়ে গেল। তুমি সেই কুখ্যাত লোকটার নাম আমার সঙ্গে কিভাবে জুড়লে? সে তো আমাকে তার জীবনের বাইরে ফেলে দিয়েছিল। এখন আছে তো সে খুব খুশি। সে লোকটা রাগের সুরে কথা বললেও বীরজু আর কুতুব দুজনেই বুঝতে পারছিল তার ভেতরে হরিশ সিংহের জন্য কতটা শ্রদ্ধা আছে। জি, আপনি যা ভাবছেন তা একেবারেই সত্য নয়। আজ আপনাদের দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, আসলে সেটা মহারাজের এক বিশেষ মন্ত্রীর ষড়যন্ত্র। সেই মন্ত্রী আপনাদের আলাদা করেছিল যাতে সে নিজেই রাজা হতে পারে। আর আপনার চলে যাওয়ার পরেই সে অভ্যুত্থান ঘটিয়ে রাজা হয়ে গেল আর মহারাজকে প্রাসাদ থেকে বের করে দিল। বীরজুর কথা শুনে জাদুকর প্রচণ্ড রেগে উঠল এবং বলল, কে আমার বন্ধুর সঙ্গে এমন কাজ করার সাহসকে দেখিয়েছে? চলো, আমাকে এখনই হরিশের কাছে নিয়ে চলো। এ কথা বলে জাদুকর, যার নাম ছিল কিরণ, আঙুলে এক চুটকি বাজাতেই তিনজন এক মুহূর্তে মহারাজ হরিশ সিংহের কুডেঘরের সামনে পৌঁছে গেল। বহুদিন পর বন্ধুকে দেখে দুজনের চোখে জল এসে গেল আর তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরল। কি হরিশ, তোর সঙ্গে এত কিছু হয়ে গেল আর আমাকে জানানো প্রয়োজন মনে করলি না? কিভাবে জানাতাম? আমি তোকে যা করেছিলাম তারপর আমি কিভাবে তোর সামনে আসতে পারতাম? চল, যা কিছু হয়েছে তা ভুলে যাই। চল, নিজের প্রাসাদে ফিরে যাই। এ কথা বলে কিরণ আবার আঙুলে এক চুটকি বাজাতেই সবাই রাজদরবারে উপস্থিত হল। কিরণ আর হরিশ সিংহকে দেখে সেই মন্ত্রী, যে তাদের আলাদা করেছিল, নাম তার নরেশ, ভয়ে থরথর কাঁপতে লাগল। আর সে সৈন্যদের আদেশ দিল দুজনকে ধরে ফেলতে। কিন্তু তাদের পুরনো মহারাজ আর কিরণকে একসাথে দেখে কোনো সৈন্যই এক পাও এগোতে সাহস করল না। নরেশ, তোর এত সাহস হলো কিভাবে আমার বন্ধুকে রাজা থেকে সরানোর? এ কথা বলে কিরণ তার জাদুশক্তি দিয়ে নরেশকে চিরদিনের জন্য অদৃশ্য করে দিল। আর আবার হরিশ সিংহকে রাজা বানানো হলো। যত গদ্দার ছিল প্রাসাদে তাদের সবাইকে কারাগারে ঢোকানো হলো। মহারাজের কথামতো বীরজুর বাবা, যিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন, তার চিকিৎসা করলেন জাদুকর কিরণ আর মহারাজের বৈদ্য মিলে। আর হীরালাল একেবারে সুস্থ হয়ে গেলেন। মহারাজ হরিশ সিংহ কুতুব আর রামুকে প্রচুর ধনসম্পদ দিলেন। আর ঠিক তখনই চলো, শেষমেশ সবকিছু ঠিক হয়ে গেল। গুরুজি, হ্যাঁ, আমি তো। ওই বাবাকে দেখে কুতুব আর রামু অবাক হয়ে বলল, আপনি তো সেই বাবা যিনি আমাদের গাছটার কাছে দেখা করেছিলেন, তাই না? হ্যাঁ, আমি সেই। আর আমি সেই মানুষ যে তোমাদের জঙ্গলে দেখা দিয়েছিল। তবে সেটা শুধু আমার ছায়া ছিল। আমি আসলে ওই গাছের ভেতরে ঢুকতে পারতাম না। তাই তোমাদের এমনভাবে বলেছিলাম যাতে তোমরা গাছের ভেতরে প্রবেশ করো, যেখানে এই অদ্ভুত জগৎ আছে।
আর সেখানেই মহারাজ হরিশ সিংহ আর কিরণকে একসঙ্গে আনতে পারো, যাতে আবারও মহারাজ হরিশ সিংহের শাসন প্রতিষ্ঠিত হয় আর রাজ্য আবারও সবুজ শ্যামল হয়ে ওঠে। এবং এখন একবার দেখো, হরিশপুর আবারও হরিয়ালি আর সুখে ভরে উঠেছে। বাবার এই কথা শুনে রামু আর কুটুব সব বুঝতে পারল। হরিশ সিংহ বুঝলেন কেন গুরুজি আগে তাকে বাঁচাতে আসেননি। বীরজু আর কুটুবও বুঝল যে তাদের জীবনে যত কিছু ঘটেছে সব আসলে আগেই ঠিক করা ছিল। ঠিক আছে মহারাজ, এখন আমার বাবাও ভালো হয়ে গেছেন, আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই, দয়া করে অনুমতি দিন। এ কথা বলে বীরজু গুরুজির দিকে তাকাল, আর গুরুজি সব বুঝলেন। তিনি একটি মন্ত্র পাঠ করলেন, আর বীরজু, কুটুব ও তার বাবা নিজেদের বাড়িতে পৌঁছে গেল। কিন্তু তাদের বাড়ি তখন আর আগের মতো ছিল না, এখন সেটা একেবারে অট্টালিকার মতো সুন্দর হয়ে গিয়েছিল। তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আমাদের জীবনে কখনোই হার মানা উচিত নয়। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সাহসের সঙ্গে তার মোকাবিলা করা উচিত। অন্যকে সাহায্য করার সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়। অন্যকে সাহায্য করলে আসলে আমাদেরই মঙ্গল হয়।